আজকে আমি যে ঘটনাটা এই এপিসোডে আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা শুধুমাত্র যে ভৌতিক তা কিন্তু নয়। এই ঘটনাটার প্রতিটি পরতে পরতে রয়েছে প্রচুর রহস্য, এবং সেই রহস্যের জাল যে কত দূর বিস্তৃত সেটা কিন্তু ঘটনাটা যখন আপনারা পুরোটা শুনবেন আপনারা নিজেরাই কিন্তু অনেকটা বুঝতে পারবেন। এবং আজও এখনো পর্যন্ত সেই রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা যায়নি। আজকের ঘটনাটা ভীষণই অন্য রকমের একটা ঘটনা, প্রচণ্ড ভয়ের ঘটনা, এবং এই ঘটনাটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে এই ইনসিডেন্টটা থেকে অনেক কিছু আমাদের শেখারও আছে। আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ঘটনাটা ভীষণ ভালো লাগবে, খুব এনজয় করবেন এবং বেশি বেশি করে আজকের ঘটনাটা শেয়ারও করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো শোনার পরে ঘটনাটা কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে ইমেল করতে হবে, এবং তারপরে সেই ইমেলটা আমাদের কাছে যখন আসবে আমরা সেটাকে পর্যালোচনা করে ঘটনাটা শেয়ার করব সকলের সাথে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি আজকে প্রথম সেগমেন্টে, যেখানে আমি একটা করে ইমেল আপনাদের সামনে পড়ি, যেই ইমেলে অনেকেই তাদের অনেক ব্যক্তিগত সমস্যার কথা বা ব্যক্তিগত কিছু অবস্থার কথা জানায়। তো সেগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরি এই ইমেলে, এবং তারপরে চলে যাব আমি আজকের মূল ঘটনায়। তো আজকে যে ইমেলটা আমি পেয়েছি, সেই ইমেলটা যিনি করেছেন তিনি জানিয়েছেন বর্তমানে তার বয়স হচ্ছে 45, এবং তিনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, ওনার খুব ভালো লাগে। তো তিনি একটা অদ্ভুত কথা লিখেছেন, যেটা পড়ে আমার নিজেরই বেশ একটুখানি অবাক লাগছিল। উনি জানিয়েছেন উনি একজন ভদ্রমহিলা, 45 বছর বয়স। ওনার প্রথম বিয়ে হয়েছিল যখন ওনার বয়স ছিল 17 বছর বয়স ওনার প্রথম বিয়ে হয়। সেই বিয়েটা ওনার 2 বছর টেকে, এবং তারপরে ওনার সেই বরের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। ডিভোর্স হয় না, জাস্ট ছাড়াছাড়ি হয়ে যায়। এবং তারপরে উনি আবার ওনার বাপের বাড়িতে ফিরে আসেন। সেখানে উনি কিছুদিন থাকেন এবং খবর পান যে ওনার স্বামীর সাথে যে ওনার ছাড়াছাড়ি হয়েছে সেই স্বামী আবার একটা বিয়ে করে অন্য জায়গায় সংসার করছে। এবার ওনার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল তা নয়। তো উনি আবার পড়াশুনো শুরু করেন, মানে পড়াশুনো উনি মাঝপথে ছেড়ে দিয়ে বিয়েটা হয়েছিল বাড়ির থেকে দেখে শুনেই। তো আবার উনি পড়াশুনোটা স্টার্ট করেন, যেহেতু একটা কাজকর্ম কিছু জোটাতে হবে। তো এরপরে উনি কলেজ পর্যন্ত পড়াশুনো করেন কোনো রকমে, এবং তারপরে কলেজে যখন ওনার একদম শেষের দিক সেই সময় ওনার একটি ছেলেকে ভালো লাগে। তো উনি ভালোবেসে সেই ছেলেটিকে বিয়ে করেন এবং তার সাথে সাথে উনি কলকাতাতেই একটা কোম্পানিতে চাকরিও পেয়েছেন। এবং সেই সম্পর্কটা ওনার বেশ 5 বছরটা সেই বিয়ের সম্পর্কটা চলে। এবং অদ্ভুতভাবে 5 বছর পরে, যেখানে মানে ওনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা ছিল না, দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো ছিল, দুই পরিবার থেকেও সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মেনে নিয়েছিল, হঠাৎ করেই ওনার স্বামী, যাকে বলে মাত্র 2 দিনের ভিতরে, মানে একদিন ওনার শ্বশুরবাড়িতে একটা ছোটোখাটো অশান্তি হয়, এবং সেখানে হঠাৎ করেই ওনার শ্বশুরবাড়ির লোকেরা বলে যে তুমি আসার পরে আমাদের সংসারে কোনো উন্নতি হয়নি, কোনো কিছু ভালো হয়নি, খারাপই হয়েছে। এবং এই ঝগড়াঝাটির আগের দিন অবধিও ওনার স্বামী কিন্তু ওনাকে ভীষণ ভালোবাসতেন। 5 বছরের ওনাদের দাম্পত্য, ওনার সাথে সবসময় আর কি উনি পাশে থাকতেন। সেই মানুষটা ওই এক রাতের ঝগড়া অশান্তিতে সবাই যখন এরকম বলল, ওনার স্বামী তখনই যেন কীরকম মানে উল্টো পুরাণ গাইতে লাগলো। এবং তারপরের দিনই ওনার সাথে ওনার স্বামীর প্রবল ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, এবং ওনার স্বামী ওনাকে বলে দেয় যে আমি আর তোমার সাথে থাকবো না। এবার এইটা বলা মানে যখন ওনার স্বামী ওনাকে বলে, ওনার খুব খারাপ লাগে যে এতদিন আমরা একসাথে রয়েছি, আমরা ভালোবেসে বিয়ে করলাম, তুমি এখন বলছো তুমি আমার সাথে থাকবে না। তো এটা নিয়ে উনি প্রচুর বোঝানোর চেষ্টা করে। তারপরে উনি ভাবলেন যে ঠিক আছে, ওর হয়তো মাথা গরম হয়ে গেছে, বাড়িতে হয়তো কেউ কিছু উল্টোপাল্টা বুঝিয়েছে, আমি কিছুদিন আলাদা থাকি, ব্যাপারটা ঠিক হয়ে যাবে।
তো উনি আবার বাপের বাড়িতে চলে এলেন। বাপের বাড়িতে ততদিনে অনেক সিচুয়েশান বদলে গেছে, কিন্তু যেহেতু ওই সময় উনি চাকরি করতেন, তো সেই সময় উনি ওনার বাপের বাড়িতে থাকলেও সংসারে টাকা পয়সা দিতেন এবং বুঝতে পারতেন যে যতই উনি ওনার বাড়িতে টাকা পয়সা দিক না কেন, মানে ওনার এই শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়িতে আসা, সেটা বাপের বাড়ির কারোরই পছন্দ হয়নি। তো উনি সেখানে আর কি থেকে উনি একটা ভাড়া বাড়িতে চলে গেলেন এবং আশা করেছিলেন যে ওনার স্বামী হয়তো আজ বা কাল বা পরশু এসে ওনাকে নিয়ে যাবে। সেরকম কিছুই হলো না এবং ওনার এই দ্বিতীয় স্বামীও মানে 1 বছর পরে উনি জানতে পারলেন যে সে একজনকে বিয়ে করে নিয়েছে এবং আগের বিয়ে বা এই দ্বিতীয় বিয়ে কোনো বিয়েই কিন্তু ওনার রেজিস্ট্রেশন হয়নি। তো উনি প্রচণ্ড ভেঙে পড়লেন। ভেঙে পড়ার পরে উনি ভাবলেন যে না, এখানে আর থাকবো না, আমি দূরে কোথাও কাজ নিয়ে চলে যাব। তো এইরকম ভাবতে ভাবতেই উনি ব্যাঙ্গালোরে একটা কাজের সুযোগ পান এবং সেখানে উনি চলে যান। সেখানে গিয়ে কিন্তু উনি টানা 9 বছর কাজ করেন, নিজের মতোই ছিলেন, খুব ভালো ছিলেন এবং মনে মনে ঠিক করে নিয়েছেন এই সমস্ত বিয়ে থা এসব বিষয়ে উনি আর কোনোভাবেই জড়াবেন না। অদ্ভুতভাবে এই 9টা বছর উনি একটা মেয়েদের 2-3টে মেয়েদের হোস্টেলে, কোনো হোস্টেলে 2 বছর, কোনো হোস্টেলে 3 বছর এরকম করে উনি কাটিয়েছেন। টাকা পয়সা মোটামুটি ভালোই জমিয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি খাবো দাবো ঘুরবো ফিরবো। উনি একটা ব্যাঙ্গালোরেরই একটা মহিলা গ্রুপ রয়েছে, 2-3টে এরকম মহিলা গ্রুপ রয়েছে, তো সেই মহিলা গ্রুপের সাথে উনি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, জীবনটা বেশ ভালোই কাটছিল। তো কাজ করতে করতে সেখানে একটি লোকের সাথে ওনার পরিচয় হয়, লোকটি বিপত্নী এবং সে আর কি ব্যাঙ্গালোরেরই লোক। তো সে ওনাকে বারবার বলে যে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, চলো আমরা একসাথে নিজেদের জীবনটাকে নতুন করে শুরু করি। এবার যেহেতু এই ভদ্রমহিলার সাথে এরকম ঘটনা 2-2বার ঘটে গেছে, 2-2বার ডিভোর্স হয়ে গেছে, মানে সে অর্থে ডিভোর্স না হলেও, মানে খাতায় কলমে ডিভোর্স না হলেও বিবাহ বিচ্ছেদ তো হয়েইছে। তো উনি সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানেন এবং বলে দেন যে দেখুন, আমি এইসব আর আমি চাই না, আমার জীবনে আমি এবার শান্তি চাই, আমি এসব বিয়ে থার মধ্যে নেই। তো সেই লোকটি তো নাছোড়বান্দা এবং সে 2 থেকে 3 বছর এনার পিছনে একদম পড়েই থাকে এবং বারবার কনভিন্স করতে থাকে যে দেখো, আমরা আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে একটা মান্যতা দিই, খারাপ কি, তোমারও কেউ নেই, আমারও কেউ নেই, আর তোমার 2টো অভিজ্ঞতা খারাপ হয়েছে বলে 3য় অভিজ্ঞতাও যে খারাপই হবে তার তো কোনো মানে নেই। তো একটা মানুষ যদি দিনের পর দিন একই কথা কানের সামনে বলতেই থাকে, আর সত্যি বলতে কি সেই সময় উনি যেটা লিখেছেন যে ওনার বাপের বাড়ি থেকেও খুব একটা ওনার খোঁজখবর কেউ করতো না, যতদিন ওনার মা বেঁচে ছিলেন সেই খোঁজখবরটা ছিল। ওনার মা মারা যাওয়ার পরে সে কেউ ওনার খোঁজখবরও করতো না সেভাবে। তো কোথাও একটা একাকিত্ববোধ তো কাজ করেই। তো সেই জায়গা থেকে উনি তখন বাধ্য হয়ে ভাবলেন যে ঠিক আছে, যখন এতবার বলছে নিশ্চয়ই এর সত্যি আমাকে পছন্দ। তো 3 বছর পরে ওনারা বিয়ে করলেন এবং এই বিয়েটায় কিন্তু ওনার ম্যারেজ রেজিস্ট্রি হয়। বিয়ে করলেন। বিয়ে করার কিছুদিন পর থেকেই উনি বুঝতে পারলেন যে মানুষটা মানে বিয়ের আগে 2-2.5 বছর অবধি ওনার প্রতি এত কেয়ারিং ছিল, এত ভালোভাবে কথা বলতো, সেই মানুষটা যেন কীরকম জাস্ট বিয়েটা হলো 2 মাস গেল, তারপরে যেন সে কীরকম অন্যরকম হয়ে যাচ্ছে। সে মন খুলে কথা বলে না, কোথাও বেরোতে চায় না, একটা অদ্ভুত টাইপের ব্যাপার, সব কিছুতেই কর্তৃত্ব ফলানোর একটা মানসিকতা। তো আবার যথারীতি উনি খুবই মানে ভেঙে পড়লেন মনে মনে, কিন্তু চেষ্টা করতে থাকে যাতে সম্পর্কটা আবার ঠিকঠাক হয়। এবং এনার এই যে 3য় যে স্বামী ছিলেন, তিনি ওনাকে যে কোনো অত্যাচার করতেন বা ওনার সাথে খুব দুর্ব্যবহার করতেন তা নয়, কিন্তু ভীষণ রকমের উদাসীন ছিলেন ওনার প্রতি। এবং এই উদাসীনতাটা দিনের পর দিন দেখতে 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 ওনার খুব খারাপ লাগবে এবং উনি একটা সময় বুঝতে পারেন যে এইভাবে একটা মানুষ আমার সাথে এসে কখন কথা বলবে, কখন সে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, কখন সে আমার সাথে একটু সময় কাটাবে, এই অপেক্ষা করতে করতে তো মানে আমার জীবনটাই আরও খারাপ হয়ে যাচ্ছে, এর থেকে তো আমি আগেই ভালো ছিলাম। তো উনি ওনার স্বামীর সাথে এসব নিয়ে কথা বলেন, কিন্তু বুঝতে পারলেন যে ওনার স্বামীর এসবে কিছু যায় আসে না। বলে যে দেখো, বিয়ে তো হয়েই গেছে, আর কি এসব নিয়ে আর কথা বলবো। মানে এটা অদ্ভুত একটা মানসিকতা ছিল। মানে তাকে খারাপ বা দুশ্চরিত্র সেটা বলা যায় না, কিন্তু মানুষটাই ওরকম। তো তখন এই ম্যাডাম বুঝতে পারলেন যে উনি আবার ভুল করেছেন বিয়ে করে। তো তারপর উনি ভাবলেন যে ঠিক আছে, যা হয় হোক, আমি এই বিয়ের সম্পর্কটা থেকে বেরিয়ে আসবো, আমি ডিভোর্স নেব।
এবার সমস্যা যেটা ওনার হয়েছে যে ওনার সেই স্বামী ওনাকে ডিভোর্সও দেবে না, আবার মানে যেভাবে একটা ভালো সুস্থ সম্পর্ক এক্সিস্ট করে সেটাও আবার হচ্ছে না। তো উনি মানে ভাবছেন যে ওনার ভাগ্যটা কতটা খারাপ যে ওনাকে জীবনে এই জিনিসগুলোকে ফেস করতে হচ্ছে। এবং উনি লিখেছেন যে আমি আপনার চ্যানেলের ঘটনা শুনি, মানে বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে শেষে কিছু না কিছু একটা ভালো হয়। তো উনিও ভাবছেন যে উনি লিখেছেন যে আমার জীবনে কবে আমার ভালো হবে, কবে আমি একটু শান্তি পাবো। আমি জানি আমি ভুল করেছি, আমার এই তৃতীয় বিয়েটা করা উচিত হয়নি, কিন্তু তখন উনি এতটা নাছোড়বান্দা হয়ে গেছিলো, এমনভাবে আমাকে কনভিন্স করেছিল যে আমি ভেবেছিলাম যে এই বিয়েটা আমার করা উচিত, কিন্তু বিয়ের পরে যে এইরকম দেখতে হবে সেটা আমি ভাবিনি। তো সেটাই ওনার বক্তব্য যে ওনার জীবনে কখন ভালো হবে, কী ভালো হবে, এবং সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, সেটাই আর কি উনি লিখেছেন যে কী করা উচিত আমার। তো দেখুন, মানে আমি এভাবে তো কিছু বলতে পারবো না, তবে যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে আপনি হয়তো কিছুটা সময় দিন, আপনি মানুষটার সাথে আরও বেশি করে কথা বলুন, তার সাথে সরাসরি এই বিষয় নিয়ে আলোচনা করুন। কারণ আমার মনে হয় আলোচনার মধ্য থেকে ওনার যখন এমনিতে অন্য কোনো স্বভাব কোনো খারাপ নেই, শুধুমাত্র উদাসীন, তাহলে আমার মনে হয় আপনারও আরেকটু সময় দিলে মনে হয় ভালো হবে। আপনি আরও ভালো করে কথা বলুন, দরকার হলে আপনারা কোথাও ঘুরতে যান, ঘুরতে গিয়ে এই বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করুন। আমার মনে হয় সলিউশন বেরিয়ে যাবেই। আর বাই নেচারও কিছু কিছু মানুষ একটু ইন্ট্রোভার্ট হয়, তারা হয়তো মানে কিছু কিছু সময় নিজেদের ইমোশনটা বলতে পারে, প্রকাশ করতে পারে, হয়তো বাকি সময় তো সে গুটিয়ে থাকে। বা এমনও হতে পারে যে উনি হয়তো কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছেন, বা কিছু একটা এমন বিষয় যেটা হয়তো উনি আপনার সাথে শেয়ার করতে পারছেন, সেটাও হতে পারে। আর আপনি ভগবানের উপরে আমি আশা রাখছি যে আপনি ভগবানে বিশ্বাস করেন, তো আপনি ভগবানকেও মন প্রাণ দিয়ে ডাকুন, দেখুন কি হয়। আর আপনি যেটা লিখেছেন যে আপনার আর হারানোর ভয় নেই, আপনি যে কোনো দিন চাইলে ডিভোর্স নিয়ে বেরিয়ে যেতে পারেন, দেখুন সেই পথ তো খোলা রয়েইছে। উনি আপনাকে আজকে হয়তো ডিভোর্স দিতে চাইছেন না, এমনও তো হতে পারে যে উনি আপনাকে ভালোবেসেই বিয়ে করেছে, সেই জন্যই হয়তো উনি ডিভোর্স দিতে চাইছেন না। আর এই পথটা তো খোলা রইলই, বাকি আপনি আরেকটু এফর্ট দিয়ে দেখুন, আরেকটু বোঝার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন। কারণ কিছু তো কারণ থাকতেই পারে যে মানুষটা আগে একরকম ছিল, সে হঠাৎ করে অন্যরকম হয়ে যাবেই বা কেন। এবং আপনি এটাও মেলে লিখেছেন যে আপনি ওনার ফোন চেক করেছেন, ওনার অফিসে খোঁজখবর নিয়েছেন, কোনো জায়গা থেকে আপনি এমন কোনো কথা শোনেননি বা এমন কিছু দেখেননি যেটা আপনার মনে কোনো আপত্তি আসতে পারে বা কোনো সন্দেহের উদ্রেক করতে পারে। তো আমার মনে হয় কথাবার্তা বললে বিষয়টা ঠিক হয়েই যাবে। আর আপনি প্লিজ ভাববেন না যে আপনার ভাগ্য খুব খারাপ বা কিছু। আসলে প্রতিটি মানুষেরই না আলাদা আলাদা লড়াই থাকে, কিছু মানুষের লড়াইটা হয়তো একটু বেশি, কারোর হয়তো একটু কম। তো এটুকুই আমি বলতে পারি, বাকি সবটাই ভগবানের হাতে। আপনি ভগবানকে স্মরণ করুন, নিশ্চয়ই উনি আপনাকে পথ দেখাবে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে তিয়াশা লিখে পাঠিয়েছে। ও 3টে ইমেলে ভাগ ভাগ করে ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি ইমেলগুলো পড়ে ভালো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি, ও ঠিক যেভাবে লিখেছে সেভাবেই আমি আপনাদেরকে ঘটনাটা বলছি। শুরু করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তিয়াশার বাবা কলেজ পাশ করার কিছু বছর পরে উত্তর দিনাজপুরের একটি জায়গায় একটি গ্রামীণ ব্যাংকে চাকরি পান। এবং ওর বাবা যখন চাকরি পেয়ে সেই গ্রামে যায়, তো সেই গ্রাম তখন খুবই আর কি একদম রিমোট ছিল এবং সেখানে অনেক মানুষই থাকতো, কিন্তু সেখানকার ওই একটি আঞ্চলিক আর কি গ্রামীণ মানে ব্যাংকের ব্রাঞ্চ ছিল। তো সেখানকার গরিব গুরবো মানুষ অনেকেই আসতো। তো ওখান থেকে ওর বাবার কর্মজীবন শুরু হয়। এবং ওইখানে থাকতে থাকতে প্রথম তো ওনার একটু অসুবিধেই হতো, কারণ উনি শহরের মানুষ ছিলেন। তো আস্তে আস্তে ওনার গ্রাম ভালো লাগতে থাকে এবং তার থেকেও ভালো লাগতে থাকে গ্রামের মানুষজন। তো সেখানে উনি যখন কাজে যোগ দেন, তো সেখানকারই একটি বাড়িতে উনি ভাড়া থাকতেন। আস্তে আস্তে গ্রামের মানুষদের সাথে ওনার ইন্টারাকশান শুরু হয়। এবং আগে এটা বেশ অনেক বছর আগেকারই ঘটনা। তো আগে যেটা মানুষের মধ্যে হতো যে মানুষ ব্যাংকে যে যেতে হবে, সেখানে যে টাকা পয়সা জমানো যায়, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু বহু মানুষই জানতেন না সেই সময়।
মানে আজ থেকে ধরুন 30 বছর আগেকার কথা আমি বলছি। তো অনেকেই জানতো না। ওর বাবা কি করতো, সেই গরিব গুরু মানুষদেরকে বোঝাতো যে একটা করে অ্যাটলিস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখো এবং সেখানে নিয়মিত কিছু কিছু করে টাকা জমানো শুরু করো। তো এইরকম করে উনি মানুষের সাথে কথা বলতেন, মানুষকে বোঝাতেন এবং আস্তে আস্তে গ্রামের মানুষজনকে উনি মানে ব্যাংকে কিভাবে টাকা রাখতে হয় সেই বিষয়ে বোঝাতে থাকে এবং মানুষের সাথে ওনার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে উনি গ্রামকেও ভালোবেসে ফেলেন। তো উনি ভেবেছিলেন যখন প্রথম চাকরি ওখানে পান যে উনি কিছু বছর ওখানে চাকরি করবেন, তারপরে ট্রান্সফার নিয়ে শহরে চলে আসবেন। কিন্তু আস্তে আস্তে গ্রামে থাকতে থাকতে সেখানকার পরিবেশ, মানুষজন ওনার এত ভালো লেগে যায় যে উনি ওই ব্যাংকেই চাকরি কন্টিনিউ করেন। এবারে চাকরি কন্টিনিউ করার পরে উনি ওনার যখন বয়স হয় বিয়ের, তখন ওনার বাড়ি থেকে ওনাকে বিয়ে দেওয়া হয় এবং ওখানেই উনি বউ নিয়ে আর একটা অন্য বাড়ি ছিল, সেটা মানে ওখানকার বেশ বড় একটা বাড়ি, মানে ওইখানকার বলা যেতে পারে সব থেকে বড় লোক বাড়ি, সেই বাড়িতেই উনি দুটো ঘর নিয়ে বিয়ের পরে থাকতে শুরু করলেন। তখন তিয়াশার বাবা মা দুজনে একসাথে ওইখানে থাকতেন। এবার ওইখানে থাকতে থাকতে তিয়াশার বাবা মানে সকলের কাছে বেশ মানে প্রিয় বড়বাবু হয়ে উঠেছিলেন। ব্যাংকে সবাই বড়বাবু বলে ডাকতো। আর ওর বাবা না মানে ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। মানে উনি সকালবেলা অনেক সকাল সকাল উঠতেন, স্নান করতেন, উঠেই পুজো দিতেন, তারপর একটু হাঁটতে বেরোতেন এবং সেই হাঁটতে বেরিয়ে হয়তো উনি বাজার করতেন। সেখানে সকালবেলা হয়তো মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হতো, তাদের খবরাখবর নিতেন। তারপরে যেটা হতো যে কোনো মানুষ যদি কোনো অসুবিধে থাকতো, তার হয়তো কোনো অসুবিধে হচ্ছে, কোনো আর্থিক সমস্যা রয়েছে বা অন্য কোনো সমস্যা, ওর বাবা যতটা পারতো হেল্প করতেন। তো ওনার এই মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করাটাও গ্রামের মানুষের কাছে খুবই প্রাধান্য পায় এবং সেই জন্য গ্রামের মানুষের ওনাকে খুব মানতেন, খুব ভালোবাসতেন। যাই হোক, তো এইভাবেই মানে জীবন চলছে। তো তারপরে তিয়াশা জন্মায়। এবার ওই যে বললাম যে ওর বাবা মানুষকে যথাসাধ্য সাহায্য করতেন। এমনকি অনেকে আসতো যাদের যাদের হয়তো বাইরে পয়সা খরচা করে টিউশন নেওয়ার সম্ভাবনা নেই বা নিতে পারবে না, তাদের কাছে সেই টাকা নেই, তারাও হয়তো পরীক্ষার আগে বা অন্য যে কোনো সময় অঙ্ক হোক, ইংরেজি হোক, কোথাও কিছু আটকে গেলে ওর বাবার কাছে আসতো, বাড়িতে আসতো। তো উনি সেক্ষেত্রেও হেল্প করে দিতেন। প্রচুর ছেলেমেয়েকে বিনা পয়সায় উনি দিনের পর দিন পড়িয়েছেন। তো এরকমই একদিন ওনার ওনার বাবা আর কি যে ব্যাংকে কাজ করতো, তো সেই ব্যাংকের ঠিক অপোজিটে মাঝে মধ্যে একটা লোক আসতো পেয়ারা বেচতে। তো উনি পেয়ারা, কখনো কখনো আরও দু তিন রকমের ফল খুবই সামান্য করে একটা ঝুড়ি করে নিয়ে আসতো এবং লোকটা বেচতো। এবার তিয়াশার বাবা মাঝে মধ্যে লোকটার থেকে ফল কিনতো, কারণ দেখতো একটা অশীতিপর বৃদ্ধ ফল বিক্রি করছে, হয়তো কোনো কোনো দিন উনি সকাল থেকে ঠাঠা রোদে বসে আছে, সেরকম হয়তো বিক্রি বাট্টা হয়নি, তো ওর বাবা কী করতো, একটু বেশি করে সেসব দিনে ফল কিনে নিত। এবার একদিন কি করে, যখন ওর বাবা সেদিন কোনো একটা কারণ ছিল, তো উনি অনেক সকাল সকালই ব্যাংকের কোনো একটা স্পেশাল কাজের জন্য উনি সকাল সকালই অফিসে এসেছিলেন। তো সারাদিন কাজকর্ম করার পরে উনি 3টে নাগাদ ব্যাংক থেকে বেরিয়ে যান। উনি মানে এতটা টায়ার্ড ফিল করছে, শরীরটাও ভালো ছিল না। তো উনি 3টে নাগাদ ব্যাংক থেকে যখন বেরোচ্ছে, তো সেই সময় লোকটা মানে হঠাৎ করেই সামনে এসেছে, বলছে, বড়বাবু কেমন আছেন? তো তখন উনি বলছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তখন বলছে, আর বলবেন না, আমার তো শরীরটা ভালো নেই, তাই 2-3 দিন ধরে মানে ব্যবসা করতে পারছি না, আর খুবই আর কি শরীরটা খারাপ। তো তখন ওর বাবা বলছে, ও আচ্ছা, কি হয়েছে আপনার? তো তখন লোকটা কি খুবই বয়স্ক, তো সে তার কিছু সমস্যার কথা বলে। এরকম 2-4টে কথা হতে হতে তো তখন লোকটা বলে যে, একটা কথা আপনাকে বলবো? তো তখন সেদিন আর কি ওর বাবার শরীরটা ভালো ছিল না, তো উনি বললেন যে, খুব প্রয়োজনীয় হলে এখনই বলুন, নাহলে আপনি কালকেও বলতে পারেন, কোনো অসুবিধে নেই। তো তখন লোকটা কিছুক্ষণ ভেবে টেবে বললো যে, ঠিক আছে স্যার, কালকেই বলবো আপনাকে, যেদিন আপনার হাতে সময় থাকবে সেদিন বলবো। তো ওর বাবা বলেছে ঠিক আছে। আর ওনার ওই দিন শরীরটাও ভালো ছিল না, প্রচণ্ড অনেক সকালে উনি কাজে এসেছিলেন, তো উনি বাড়ি চলে যান। এবার পরের দিন আবার যখন উনি ব্যাংকে ঢুকছে, তো সেই সময় লোকটা দেখছে ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছে।
তো লোকটা আর কি নমস্কার জানাতো, বলছে যে স্যার সেই কথাটা বলবো আপনাকে। তো তখন ওর বাবা বলছে হ্যাঁ বলুন, কি বলবেন। তখন বলছে একটু মানে ব্যাংকের এত সামনে বলবো না, কারণ ওনাকে সবাই চেনে, সবাই কেউ হয়তো ব্যাংকে ঢুকছে ওনাকে আর কি গ্রিট করে ঢুকতো এরকম টাইপের। তো বলছে একটু অন্যদিকে একটু সরে আসুন। তো ওরা একটুখানি সাইড হয়ে গেছে। তো তখন ওই বৃদ্ধ লোকটা বলছে যে ছোটো মুখে একটা বড় কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন স্যার। তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলুন না। তো তখন ওই লোকটি বলছে যে আমি না খুব বড় বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে একমাত্র আপনিই পারেন বাঁচাতে। তো ওর বাবা তো এটা শুনে একটু মানে অবাকই হয়ে যায় যে এই লোকটা কী বিপদে পড়েছে, কারণ আগের দিন লোকটা বলেছে যে ওনার শরীর খারাপ। তো তখন ওর বাবা বলছে হ্যাঁ আপনি তো কালকে বলছিলেন শরীর খারাপ, তো সেটা কি খুব মারাত্মক কিছু কি ব্যাপার? তো তখন লোকটা বলছে আমার তো বয়স হয়েছে আর আমার এরকম শরীর খারাপ লেগেই থাকে, আমি আমারটা নিয়ে ভাবছি না, আসলে আমার মেয়েটাকে নিয়ে খুব চিন্তা, আমরা তো খুব গরিব। তো আমার মেয়েটার একটা বিয়ের সম্বন্ধ এসেছে, এর আগে অনেক সম্বন্ধ এসেছে, কিন্তু আমি কিছুই করে উঠতে পারিনি। এবারে আমার গিন্নি বলেছে যে এবারে মেয়েটাকে বিয়ে দিতেই হবে, না দিলে হবে না। তো তখন ওর বাবা বলছে হ্যাঁ সেটা তো খুব ভালো কথা, আপনার মেয়ের যখন সম্বন্ধ এসেছে আপনি বিয়ে দিয়ে দিন, যদি পরিবার ভালো হয়, ছেলে ভালো হয়, বিয়ে দিয়ে দিন, অসুবিধে কী আছে। তো তখন ওর বাবা বুঝতে পেরেছে যে খুবই গরিব মানুষ, মানে সমস্যাটা অবশ্যই টাকা পয়সারই হবে। তো কিছু বলার আগেই ওর বাবা বলে দেয় যে যতটা সাহায্য করা আপনাকে মানে আমার পক্ষে সম্ভব আমি করব, আপনি চিন্তা করবেন না। আর বাকি যদি আপনার কিছু টাকা পয়সা দরকার প্রয়োজন পড়ে, আমি আপনার জন্য ব্যবস্থাও করে দিতে পারি, কাউকে বলে বা কোনো জায়গা থেকে আপনার যদি কিছু অর্থ সাহায্যের দরকার হয় আমি তো নিজে করবই, এবং আরও আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি। তো তখন ওই বৃদ্ধ লোকটা বলছে ওর বাবাকে যে আপনি তো বড় মনের মানুষ, আমি জানি আপনি পারবেন, আপনি সেই চেষ্টা তো অবশ্যই করবেন, কিন্তু আমার ইচ্ছে আমি আমার মেয়েটার বিয়ে ওইভাবে হাত পেতে দেব না। তো তখন ওর বাবার একটু সংকোচ বোধ হয় যে আরে এত বড় একটা বড় মানে ওর বাবার থেকে তখন লোকটা অনেক বড়। তো ওনার একটুখানি সংকোচ বোধ হয় যে সত্যিই তো লোকটা তো আমার থেকে অনেক বড়, তো তাকে আমি এভাবে অর্থ সাহায্য করার কথা বললাম, হয়তো লোকটার খারাপ লেগেছে। শত হলেও খুব গরিব মানুষ, কিন্তু খেটে খাওয়া মানুষ, তারা সারা জীবন খেটে রোজগার করেছে। বলছে আমার যে বউ বলছে সেও তো আসলে মাঠে কাজ করতো, ধানের সময় ধান, সবজির সময় সবজি, কিন্তু ওরও শরীরটা ভালো নেই, তাই ও আর মাঠে গিয়ে কাজ করতে পারে না, আমাদের তো নিজস্ব জমি জায়গা কিছু নেই। তো তখন ওর বাবা একটুখানি মানে গুটিয়ে আসে ভিতর থেকে যে আর এই লোকটা কি বলতে চাইছে সেটা আগে শুনি, আমার হয়তো এভাবে বলাটা উচিত হয়নি। তো বলছে তাহলে বলুন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তো তখন ওই বৃদ্ধ লোকটা বলছে যে আসলে আমি চাই যে আমার মেয়েটার বিয়ে আমি এর আগেও অ্যাকচুয়ালি ওই লোকটাকে ওর বাবা একবার সাহায্য করেছিল। মানে সাহায্য করেছিল বলতে লোকটার একবার 2 দিন ধরে কোনো ফল টল সেভাবে বিক্রি হয়নি, তো তখন বেশি করে ফল ওর বাবাই কিনে নিয়েছিল। বলছে আপনি তো এর আগেও আমাকে সাহায্য করেছেন, জীবনে অনেকের থেকেই 1-2 বার সাহায্য চেয়েছি, পেয়েওছি, কিন্তু এই মেয়েটার বিয়েটা আমি হাত পেতে দিতে চাই না। তো আমার একটা কথা বলার আছে, ছোটো মুখে বড় কথা বলছি স্যার। তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলুন না। তখন লোকটা বলছে যে স্যার আপনি তো এখানে ভাড়াই থাকেন, আপনার তো এখানে নিজস্ব বাড়ি নেই, তো আপনি যদি আমার বাড়িটা কিনে নেন তাহলে আমি খুব উপকার হয়। এবার এই কথাটা শুনে ওর বাবার না খুব অবাক লাগে আর একটু অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ মানে ওই বৃদ্ধ লোকটা হঠাৎ করে যে তার বাড়ি কেনার কথা বলবে, আর লোকটা এমনিতে খুবই গরিব, তো ভাবছে যে এর বাড়ি আমি কিনবো। আর সত্যি বলতে কি ওখানে মানে ওর বাবা না একটু অন্য রকমের মানুষ ছিলেন, মানে ওই সংসার করছেন, সকলকে মানে সাহায্য করবে, আর ওর বাবার গ্রাম মানে শহরে বাড়িও আছে, তার বাবার বাড়ি আর কি। তো মানে এই গ্রামে উনি নিজে বাড়ি কিনবেন, নিজের আলাদা বাড়ি হবে, এই বিষয়টা উনি কোনোদিন ভাবেইনি। তো উনি তো একটু অবাকই হয়ে গেছে। তখন ওর বাবা বলছে যে আসলে আমার তো বাড়ি কেনার সেরকম কোনো পরিকল্পনা ছিল না, আর আমার কোনো সেরকম কোনো চিন্তাভাবনা নেইও, আর হঠাৎ করে এখন আমি আপনার
বাড়ি কিনবো। তো তখন কথাটা শেষ হতে মানে করতে না করতে পুরো শেষও হয়নি, ওই বৃদ্ধ লোকটা বলছে, স্যার আমি শুনেছি আপনার সম্পর্কে তো সবাই এখানে সবাই আপনাকে চেনে, সবাই আপনাকে খুব মান্য করে, খুব বিশ্বাস করে, সবাই খুব ভালোবাসে। আমি শুনেছি মানুষের মুখে যে আপনার একটা ছোট্ট মেয়েও আছে। তো স্যার চিন্তা করবেন, আমার বাড়িটা কিন্তু খুব ছোট নয়, 3-4টে ঘর আছে, আপনার বাড়ির থেকে লোক এসেও থাকতে পারবে যদি আসে। হ্যাঁ, আপনার বাচ্চা খেলতে পারবে, সামনে এক ফালি জায়গা আছে, বাড়িটা নেহাত মন্দ নয়। হ্যাঁ, হয়তো কিছু কিছু জায়গা একটুখানি হয়তো খারাপ হয়ে গেছে, সেটা আপনি একটু পরবর্তী সময় পয়সা খরচা করে একটু সারাই করে নেবেন। আমার তো অত টাকা নেই, তাই আমি বাড়িটাকে সেভাবে রক্ষণাবেক্ষণ করতে পারিনি, কিন্তু আপনি আমার বাড়িটা যদি দেখেন, আমি স্যার বলতে পারি আপনার বাড়িটা পছন্দ হবে, এবং আপনি খুব সামান্য টাকাতেই আমি এই বাড়িটা আপনাকে দিয়ে দিতে চাই। তো ওর বাবাটা খুব অবাক হয়ে যায় যে একটা মানুষ গ্রামের মানে খুবই গরিব মানুষ, সে ভাবছে যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য একেবারে বাড়ি বেচে দেবে। ওর বাবা এমনিতেও খুব ভালো লোক ছিল। তো ওর বাবা তখন বলছে যে, দেখুন আপনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তবুও আমি আপনাকে একটা কথা বলছি, আমি তো ব্যাংকে কাজ করি, প্রতিদিন অনেক রকম মানুষ দেখি, তাদের অনেক রকমের কথা, অনেক রকমের সমস্যার কথা শুনি, কিন্তু আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন দিন, আপনি বাড়ি বন্ধক রাখুন, তাও ঠিক আছে, কিন্তু আপনি বাড়িটা বেচবেন না। এভাবে নিজের ভিটে মাটি বিক্রি করে আপনি যদি মেয়ের বিয়ে দেন, আপনারা কোথায় গিয়ে উঠবেন? তো তখন লোকটা বলছে যে, না, আমাকে বাড়িটা তো বেচতে হবে, আর আমি জানি আমার এই বাড়িটা আপনার কাছে থাকলে খুব সুরক্ষিতও থাকবে, এবং আপনি এই বাড়িটা সুন্দর করে রাখতে পারবেন। তো তখন আবার ওর বাবা বলে যে, আমার তো বাড়ি কেনার কোনো পরিকল্পনা নেই, আর একটা বাড়ি কিনতে গেলে অনেক টাকা লাগে। তখন বলছে, না না স্যার, আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না, আমি খুব স্বল্প টাকাতেই আপনাকে দিয়ে দেবো বাড়িটা। তো তখন বলছে, কেন, আপনি আমাকে কম টাকায় কেন বাড়ি দিতে যাবেন? আপনার বাড়ি বলছেন 3-4টে ঘর আছে, তাহলে তো সেটা তো খুব ছোট বাড়ি নয়, তাহলে আপনি আমাকে কেন কম টাকায় দেবেন? বলছে, না স্যার, আমার জীবনে 2টো কাজ বাকি আছে, এই 2টো কাজ হলে আমার আর কিছু দরকার নেই। তো তখন ওর বাবার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে। তোর বাবা বলছে, আচ্ছা আপনি বলছেন যে আপনি বাড়ি বেচবেন, আপনার বাড়ি ধরুন আপনি বেচে দিলেন, আপনার মেয়েরও বিয়ে হয়ে গেল, আপনি আর আপনার স্ত্রী কোথায় থাকবেন? তখন বলছে যে, আমাদের কথা চিন্তা করবেন না স্যার, আমরা গ্রামের, আমাদের যে গ্রাম রয়েছে, মানে ওখান থেকে 4-5টা গ্রাম পড়ে, বলছিস আমরা কোনো না কোনোভাবে থেকে যাব, আমাদের নিয়ে চিন্তা নেই। তো তখন ওর বাবা ভালো কথাই বলেছে যে, দেখুন আমার পক্ষে যতটা সম্ভবপর আমি আপনাদেরকে সাহায্য করব, আর বাকি কোনো জায়গা থেকে যদি আপনাদের অর্থ সাহায্য পাইয়ে দেওয়া যাবে সেই চেষ্টা করব, কিন্তু আপনি বাড়ি বেচার কথা ভাববেন না। তো তখন ওই বৃদ্ধ লোকটা আবার একটা কথা বলে। কি কথা? তো সেটা হচ্ছে, লোকটা বলে যে, আসলে আমার এক ভাগনা রয়েছে, তো সেই ভাগনার একটা শরীর খারাপ হয়েছে, এবং সেই শরীর খারাপ যে হয়েছে, বলছি এখানে অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হয়েছে, তারা কেউ মানে সবাই চিকিৎসা করেছে, সব ডাক্তারই তার নিজের নিজের মতো করে, কিন্তু তারা কেউই আমার ভাগনাকে সুস্থ করতে পারেনি, এবং এক একজন ডাক্তার বলেও দিয়েছে যে এর থেকে বেশি সুস্থ হবে না। তো বলছে তাকে আমরা দক্ষিণ ভারতের একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, সে বলছে আমার ভাগনার কেউ নেই সেরকম, মানে তার মা বাবার অবস্থা খুবই খারাপ, বলছে তার মানে পৃথিবীতে আমি যদি তার চিকিৎসাটা না করাই, আমি ছাড়া তাদের আর্থিক সাহায্য করার মতো কেউ নেই। বলছে আমি যদি আজকে ওকে সাহায্য না করি, আমি যদি ওকে দক্ষিণ ভারতে পাঠানোর জন্য টাকা পয়সা না দিই, তাহলে আমার ভাগনাটা কোনোদিন সুস্থ হবে না, এভাবেই মানে থাকবে, এবং একদিন হয়তো এভাবেই ও শেষ হয়ে যাবে। মানে এই কথাটা যখন এই বৃদ্ধ লোকটা বলছে, তখন না ওনার চোখটা পুরো জলে ছলছল করছে। তো ওনার খুব খারাপ লাগে তিয়াশার বাবার। তো ভাবছে, মানে উনি তখন মনে মনে ভাবছে যে একটা বৃদ্ধ লোক যে কষ্ট করে এভাবে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে ফল বেচে, সেই লোকটার মনে এত দয়া মায়া, এত কর্তব্যবোধ, সে নিজের মেয়ের জন্যই যে শুধুমাত্র বাড়িটা বেচতে চাইছে তা নয়, ভাগনাকে চিকিৎসা করাবে বলে সে বাড়িটা বেচতে চাইছে। তোর বাবা না মানে আর কিছু বলতে পারে না, বললো যে ঠিক আছে আমি দেখছি,
আপনার সাথে আমি কদিন পরে এটা নিয়ে কথা বলছি, আমাকে একটু সময় দিন। মানে ওর বাবা না আর কিছু বলতে পারে না পুরো ব্যাপারটা শুনে, মানে এবং সারাদিন ওর বাবা কাজ করতে করতে ভাবতে থাকে যে এত ভালো লোকটা, মানে এইরকম একটা পরিবারে যেখানে নিজেরই নুন আনতে পান্তা ফুরোয়, সে নিজের মেয়ের বিয়ের জন্য শুধু নয়, ভাগনার জন্য নিজের আর কি সঞ্চয়টুকু দিয়ে দিতে চাইছি, শেষ সম্বল যেটা একটা মানুষের ভিটে মাটি। তো উনি তখন ভাবলো যে ঠিক আছে, এই নিয়ে স্ত্রীর সাথে কথা বলা যায়। তো ওর বাবা তখন, তিয়াশার বাবা, বাড়িতে এসে ওর মাকে ঘটনাটা বলে। এবার ওর মা তো সমস্তটা শুনে বলছে যে ঠিক আছে, দেখো একবার বাড়িটা গিয়ে দেখে আসো, আর ওনাকে একবার জিজ্ঞেস তো করে দেখো যে উনি কত টাকা চাইছে। তো তখন ওর বাবা বলছে যে দেখো, আমি যদি ওনাকে অনেক কম টাকাও বলি হয়তো উনি রাজি হয়ে যাবে, কারণ মুখ্য সূক্ষ্ম মানুষ, সেভাবে পড়াশুনো জানে না, এই মুহূর্তে বাড়ির দাম কি আছে না আছে সেটাও হয়তো উনি জানে না, কিন্তু এরকম একটা সৎ মানুষকে আমার তো ঠকাতে খুব খারাপ লাগবে না। তো তখন ওর মা বলছে ঠিক আছে, তোমাকে ঠকাতে হবে না, তুমি ওনার উপরেই বিষয়টা ছাড়ো, হয়তো তুমি কিনতে পারবে না, হয়তো যদি অনেক বেশি টাকা বলে, বাড়ি যদি বড় হয় তাহলে তো সে বেশি টাকা দাবি করতেই পারে। বলে যে ঠিক আছে, একবার দেখে নাও। তখন ওর বাবা ভাবে যে ঠিকই বলেছে বউ, আমি এটাই শুনি। তো উনি 2-3 দিন পরে ওই লোকটার সাথে দেখা করে এবং লোকটাকে বলে যে আমি আপনার বাড়িটা একবার দেখতে যাব। তো বলেছে যে ঠিক আছে স্যার, আপনি কবে যাবেন বলুন। বলছে কালকে যাব। তো ওরকম পরের দিন ওর বাবা বাড়িটা দেখতে গেছে, এবং বাড়িটা যখন দেখতে গেছে তখন উনি দেখছে যে বাড়িটা কিন্তু একেবারে ছোট বাড়ি নয়, এবং একটা জিনিস দেখে ওনার প্রথমেই খুব অদ্ভুত লাগে যে বাড়িটা কিন্তু বেশ পুরনো। মানে ওই যে লোকটা বাড়িটা বেচতে এসছে, মানে সেটা কিন্তু ওনার আমলে তৈরি বাড়িও হয়তো হবে না, তারও হয়তো একটু পুরনো বাড়ি হবে। তো স্বাভাবিকভাবে ওনার মুখ থেকে বেরিয়ে গেছে যে এত বড় বাড়ি এই লোকটা শুধুমাত্র ফল বেচে কি করে কিনলো বা বানালোই বা কি করে। তো এই কথাটা ওর বাবা জিজ্ঞেস করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ওই লোকটাই বলে ওঠে যে আসলে স্যার, এই বাড়িটা আমাকে আমার এক কাকা দানপত্র করে গেছে, আমি তো এই বাড়ি কিনিনি, এই বাড়ি কেনার সামর্থ্য আমার ছিলও না, এবং যেহেতু এই বাড়িটা আমি দানে পেয়েছি, আমাকে দানপত্র করে গেছে, তো তাই আমি এই বাড়ির কি দাম আর বলবো বলুন। আমার মানে উনি একটা টাকার অ্যামাউন্ট বলে যে আমার মেয়ের জন্য, বিয়ের জন্য এত টাকা দরকার, আর আমার ভাগনার চিকিৎসার জন্য মোটামুটি এত টাকা দরকার, আর সেটা বাদে আমাদের 2 জন স্বামী স্ত্রীর জন্য উনি একটা টাকার অ্যামাউন্ট বলেন যে ব্যাস এটুকু পেলেই আমি খুশি, বা স্যার আপনি যা ভালো বোঝেন দেবেন, আপনি যদি 2 পয়সা কমও দেন আমি মাথা পেতে নেব। তো তখন না ব্যাপারটা ওর বাবার কাছে একটু স্পষ্ট হলো যে তার মানে এই বাড়িটা ওনার বাবাও নয়, ওনার এক কাকা ওনাকে দানপত্র করে গেছে, এবং যেহেতু উনি নিজেই বাড়িটা মানে নিজের পয়সায় কেনেননি বা নিজের পয়সায় তৈরি করেনি বা তার বাবাও তৈরি করেনি, তাই জন্য উনি এই বাড়িটাকে একদম মানে সেই মুহূর্তে ওই বাড়ির যা দাম হয় সেই দামে উনি বেচতে চাইছেন। ব্যাপারটা এরকম নয়, শুধুমাত্র উনি ওনার প্রয়োজনটুকু মিটিয়ে খুব সামান্য পরিমাণ টাকা নিজের হাতে রাখতে চাইছেন, এবং সেটা যে পরিমাণ টাকা দাঁড়াচ্ছে সেই পরিমাণ টাকাটা কিন্তু ওই বাড়ির জন্য একেবারেই সাফিসিয়েন্ট না, তার থেকে অনেক বেশি দামই হয়। তো তখন এই কথা শুনে মানে ওর বাবার তো খুবই অবাক লাগে, এবং তার সাথে সাথে উনি এটাও ভাবে যে এটা কি করাটা ঠিক হবে, এখন এখানে আমি বাড়ি নেব। তো তখন বললো ঠিক আছে, আমি তো বাড়ি দেখে গেলাম, বাড়িটা তো ঠিক আছে ভালোই, দেখছে যে পুরনো বাড়ি। উনি খুব বেশি আর ঘুরে ঠুরে ভিতরে ঢুকে দেখেনি, উনি মোটামুটি বাইরে থেকে ঢুকে একটু জাস্ট ঘরের ভিতর ঢুকে উনি দেখছে যে পুরনো বাড়ি, কিন্তু বাড়িটার কনস্ট্রাকশন বেশ ভালো। তো উনি বলেন যে ঠিক আছে, আমি 2 দিন পরে আপনাকে জানাচ্ছি। এবার তিয়াশার বাবা তখন বাড়ি আসে, এবং বাড়ি এসে স্ত্রীকে পুরো কথাটা বলে, এবং উনি ওনার বাবা মায়ের সাথেও কথা বলে, এবং সবাই বলে যে এটা তো খুব ভালো একটা সুযোগ বাড়ি কিনে নেওয়ার, আর তুই তো লোকটাকে ঠকাচ্ছিস না, ও নিজে থেকেই এই টাকাটা চেয়েছে, এবং ওরকম একটা বাড়ি, ওরকম একটা জমির উপরে বাড়ি করতে গেলে তার থেকে হয়তো বেশি টাকাই খরচা হবে, মানে হয়তো নয়, বেশি টাকা খরচা হবেই, এবং উনি যে টাকাটা চেয়েছে সেটা একেবারেই কিন্তু বেশি টাকা নয়। এবং ওই যে বললাম
যে তিয়াশার বাবার সেই সময় কিন্তু বাড়ি কিনবো বা ভবিষ্যতেও বাড়ি ওখানে একটা নেবে সেই চিন্তাভাবনা কিছু ছিল না। ফলে সেই রকমভাবে উনি সেভিংস না করলেও যেহেতু ওই লোকটা তার প্রয়োজনীয় টাকাটুকুই চায়, ফলে সেই টাকাটুকু কিন্তু ওনার কাছে অ্যাভেলেবেল ছিল। তো ওনার স্ত্রীও বললো যে আর দেরি করার দরকার নেই, উনি যখন বারবার চাইছে ওনারও সাহায্য হবে, তো তুমি বাড়িটা কিনে নাও। এবার দেখবেন যে সমস্ত মানুষেরা খুব সৎ হয়, তাদের না মনের ভিতরে সবসময় একটা চিন্তা থাকে যে আমি যে কাজটা করছি সেটাতে অন্যের কোনো ক্ষতি হবে না তো, বা তার কোনো লোকসান হবে না তো। তো এই সমস্ত চিন্তা করতে করতেই ওর বাবা তখন সেই মুহূর্ত আর কি, সেই সময় দাঁড়িয়ে যে টাকা আর কি ওই লোকটা বলেছিল সেই টাকা তো দিয়েই ছিল, তার সাথে সাথে আরও 1,000 টাকা বেশি দিয়েছিল। এবং সেই 1,000 টাকা বেশি দিয়ে উনি বলেছিল যে এই যে আমি 1,000 টাকাটা আপনাকে দিচ্ছি, এই 1,000 টাকাটা কিন্তু আপনি এর মধ্যে 500 টাকা আপনার মেয়ের বিয়েতে কাজে লাগাবেন এবং বাকি 500 টাকাটা আপনার ভাগনার চিকিৎসার ক্ষেত্রে যদি কিছু কাজে লাগে সেক্ষেত্রে লাগাবেন। এবং এই করে কিন্তু বাড়িটা উনি কিনে নেন তিয়াশার বাবা। এবং সেই সময় তিয়াশা বেশ ছোট, তো ওরা তখন ওই বাড়িটা কেনার পরে কিছু ছোটোখাটো রিনোভেশন ওর বাবা করিয়ে নেয়। করানোর পরে ওরা পুরো ফুল ফ্যামিলি ওইখান থেকে, মানে ওই যেখানে ওরা ভাড়া থাকতো সেই ভাড়া বাড়ি থেকে নতুন এই বাড়িতে এসে উঠল। এবার এই অবধি কিন্তু ব্যাপারটা বেশ অন্য রকমের ছিল। মানে ওরা একটা বাড়িতে এসে উঠলো, সেই বাড়িটা বেশ পুরনো, আর তিয়াশা তখন অনেকটাই ছোট, ফলে ওর কাছে এই ব্যাপারটা বেশ এক্সাইটিং ছিল যে একটা নতুন বাড়িতে এসেছি, নতুন পরিবেশ, নতুন জায়গা, গ্রামটাও নতুন, আর ওরকম বড় ঘর, পুরনো আমলের ঘর, একটা বারান্দা রয়েছে, ঝুল বারান্দা, সামনে এক ফালি জায়গা, ওর খুব ভালো লাগে। এবং ও যতটুকু মনে আছে, যেটুকু আর কি ওর মনে আছে, ও খুব দৌড়োদৌড়ি ছুটোছুটি করে বেড়াতো। এবং গ্রামের যারা আশেপাশের লোকজন ছিল তারা মোটামুটি ঠিকঠাকই ছিল। এবং অনেকেই খুব অবাক হয়ে যায়, মানে এই যে বাড়িটা যে উনি কিনে নিলেন এই বিষয়টা না অনেকেই জানতো না। হঠাৎ করে যখন ওরা এই বাড়িতে এসে থাকা শুরু করে তখন সবার নজরে পড়ে এবং একজন জিজ্ঞেসও করে ফেলে কিউরিয়াসিটি বশত যে আপনারা এই বাড়িটা কি কিনেছেন? তখন বলছে হ্যাঁ আমরা এই বাড়িটা কিনেছি। এবার বাড়িতে যখন ওরা ওই বাড়িটায় যখন আর কি ওরা ঢুকে যায়, সেটেল হয়ে যায়, তো ওরা একটা বিষয় প্রথম থেকেই খেয়াল করে যে বাড়িটার মধ্যে, মানে বাড়িটার আশেপাশে প্রচুর কাক। মানে দেখবেন অনেক সময় কি হয় যে কোনো বিশেষ কারণে হয়তো কোনো বাড়ির সামনে হয়তো কিছু একটা পড়ে আছে, কোনো খাবার বা কিছু, কাকেরা আসে খাওয়া দাওয়া করে চলে যায়। কিন্তু ওই বাড়িতে অলওয়েজ কোনো কারণ ছাড়া প্রচুর কাক আসতো। এবং দিনের বেলা এমন অবস্থা হতো মাঝে মধ্যে যে জামা কাপড় বা কিছু একটা বাইরে রাখার পর্যন্ত উপায় থাকতো না, এত কাক আসতো। এবং সকাল থেকে প্রচুর কাক চিৎকার করতো। এবার এই জিনিসটা ওদের না খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কিছুদিন পর থেকে। কারণ মানে কাক এলেই তারপরে বড় লাঠি ফাটি রাখা থাকতো, কাক এলেই ওর মা তাড়া করতো কাকগুলোকে, মানে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু হয়তো মুহূর্তের জন্য কাকগুলো উড়ে যেত, আবার কিছুক্ষণ পরে ওই কাকগুলো এসে জমায়েত হতো। এবার এই জিনিসটা কেন হতো, কি জন্য হতো কিছু বুঝতে পারতো, কারণ বাড়ির আশপাশটা যথেষ্ট ওরা পরিষ্কার রাখতো। কিন্তু তারপরেও দেখতো কোনো অজ্ঞাত কারণে বাড়িতে প্রচুর কাক আসে। আর তিয়াশা তখন খুব ছোট, ওর যেটুকু মনে আছে যে ও একদিন ওরকম সামনে যে এক ফালি জায়গা রয়েছে সেখানটা ও খেলছে, একাই খেলছিল। এমন সময় ও দেখে একটা, মানে দুপুরবেলা, কিন্তু ভর দুপুরবেলা, এবং সময়টা ছিল ওই নভেম্বর মাস, খুব একটা কড়া রোদ নেই, মোটামুটি একটা হালকা ঠান্ডা পড়ে গেছে। তো ও ওই এক ফালি সামনের উঠোনটায় খেলছে এবং ও দেখে যে একটা লম্বা ছায়া ওই ভর দুপুরবেলা, মানে ও হয়তো কিছু একটা নিয়ে খেলছে, হঠাৎ করেই একটা লম্বা ছায়া এসে ওর সামনে দাঁড়ালো। এবার ও তখন খুবই ছোট, মানে অনেকটাই ছোট, বাট ছোট হলেও ও না ব্যাপারটা একটু খুব ঘাবড়ে যায়, কারণ ও দেখছে সামনে কিছু নেই, শুধু একটা ছায়া। বাট এইটুকু বুদ্ধি ওর মাথায় সেই মুহূর্তে চলে আসে যে এই যে ছায়াটাকে আমি দেখছি, এই যে ছায়াটা পড়ছে এটা কিসের ছায়া। তো আশপাশে দেখতে থাকে,
যে কোনো কিছু আছে কিনা, কোনো জামা কাপড় মেলা বা কোনো কিছু এমন আছে কিনা যেখান থেকে ওই ছায়াটা সৃষ্টি হচ্ছে, বাট উনি কিন্তু কিছু দেখতে পায় না এরকম, মানে ওনার চোখে কিছুই পড়ে না। তো ওর খুব অবাক লাগে যে কিসের থেকে এই ছায়াটা আসছে, ছায়াটা তো এখানে আসার কথা নয়। এবং ও ওখানে কিছু খেলনা বাটি মতো নিয়ে সাজিয়ে খেলছিল, এবং এই সময় কিন্তু কোনো হাওয়া চলছিল না। ও খেয়াল করলো ওই ছায়াটা এসে দাঁড়ালো, এবং কিছুক্ষণের মধ্যে, মানে মুহূর্ত খানেকের মধ্যে ওই ছায়াটা চলে গেল। এবং যখন ছায়াটা চলে গেল ওখান থেকে, ওর যে খেলনা বাটিগুলো ছিল সেগুলো সব ধপধপ করে পড়ে গেল, এবং ছায়াটা জাস্ট চলে গেল, মিলিয়ে চলে গেল। এবার ও তখন খুবই ছোট, ওর বিষয়টায় খুব অবাক লাগে, ভয়ও লাগে, কিন্তু ও ভাবছিল যে এটা কি হলো রে বাবা। মানে একটা বড় মানুষ পুরো বিষয়টাকে যখন ফিগার আউট করতে পারে তখন তাদের ভয়টা হয়তো আরেকটু বেশি লাগে। এবার ও তখন ছোট ছিল, ওর হয়তো অতটা ভয় লাগেনি, কিন্তু ও খুব ঘাবড়ে যায়, ও খুব অবাক লাগে যে ব্যাপারটা হলোটা কি। এবং ও এটা কিন্তু এসে পরে ওর মাকে বলে, তিয়াশা। তো তিয়াশার মা কিন্তু ব্যাপারটাকে একদমই মানে খুবই আর কি সহজভাবে নেয়, অতটা জটিলভাবে উনি নেন। উনি বলছে না তুমি ভুল দেখেছো, কিছু ওরকম কিছু না। তো এরকম আর কি কথাবার্তা বলে। এবার ও তখন ভাবে যে ঠিক আছে, ও তো বাচ্চা তখন, ও তখন অতটা ব্যাপারটা সিরিয়াস সেটা বোঝেনি, তো সেই জন্য ও আর ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামায় না। এবারে একটা বিষয়, তখন ও তো খুব ছোট, ওর অতটা মনে নেই, বাট ওর বাবা মা যেটা নোটিস করেছিল যে ওই বাড়িতে একটা আম গাছ ছিল। মানে বাড়িতে যে প্রচুর জমি ছিল তা কিন্তু নয়, বাট যেটুকু আর কি আশপাশে যে জায়গাটুকু ছিল তার মধ্যে একটা নারকোল গাছ, একটা আম গাছ, আর দু চারটে ফলের গাছ বা দু একটা ছোট ছোট ফুলের গাছ এরকম ছিল। এবার প্রতি পূর্ণিমা অমাবস্যায় একটা অদ্ভুত জিনিস হওয়া শুরু হয়, এবং যেটা ওর মা প্রথমবারের জন্য খেয়াল করেন। প্রতি পূর্ণিমা অমাবস্যায় ওর মা খেয়াল করতে থাকে, এবং ওর বাবাও পরবর্তী সময় এটা বুঝতে পারেন যে ঠিক রাতের বেলা, মানে ওই ধরুন 8:30 9টা থেকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এবার সেটা অদ্ভুত অদ্ভুত ঘটনাটা কি, সেটা হচ্ছে যে হঠাৎ করেই মনে হতো যে ওদের দরজায় কেউ ঠকঠক করছে। এবার ওর বাবা হয়তো দরজা খুলতে গেছে, তো মানে খুলতে গিয়ে দেখছে কেউ নেই। এবার জানলায় ঠকঠক আওয়াজ হচ্ছে। এবার প্রথম 1-2 বার যখন, 2-3 বার যখন এই ঘটনাটা ঘটে, দেখুন প্রথমেই এরকম কিছু হলে তো আর মানুষ এটাকে অস্বাভাবিক ঘটনা বা ভৌতিক ঘটনা তা তো মনে করে না, ভেবেছে হয়তো ঠিক আছে কোনো কারণে এরকম হচ্ছে। কিন্তু ওর মা প্রথম বিষয়টা নোটিস করে যে প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতেই এরকম ঘরে ঠকঠক আওয়াজ করা, ছাদে আওয়াজ হওয়া, দরজায় কেউ কড়া নাড়ছে এরকম মনে হওয়া, এগুলো হয়। আর তার সাথে সাথে ওই প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে বাড়িতে কোনো না কোনো রান্না করতে গিয়ে কিছু না কিছু একটা ঘটনা ঘটে। সেটা কীরকম, নয় রান্না পুড়ে যাচ্ছে, মানে পোড়ার কথা নয় তাও পুড়ে যাচ্ছে, নয় কোনো কিছু হয়তো সদ্য রান্না করে রাখা রয়েছে ঠান্ডার সময়, তাও সেই রান্নাটা পচে যাচ্ছে। রান্নাঘর থেকে বিনা কারণে, এবং শুধু রান্নাঘর থেকে নয়, শোয়ার ঘর থেকে, বসার ঘর থেকে বিনা কারণে অত্যন্ত দুর্গন্ধময় মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং তন্ন তন্ন করে খুঁজেও ঘরের মধ্যে অনেক সময় যেটা হয় যে টিকটিকি বা ইঁদুর এগুলো মারা গেলেও অনেক সময় এরকম দুর্গন্ধ বেরোয় ঘর থেকে। কিন্তু ওরা সদ্য বাড়িতে এসেছে, বা হয় পুরো পরিষ্কার, প্লাস এরকম যখন দুর্গন্ধ আসে তখন ওর মাও ভালো করে ঘর ঠর দেখতো, বাট দেখতো কোথাও কিছু নেই। এটা ওদের না প্রচণ্ড, মানে আস্তে আস্তে ওর বাবা মায়ের না ব্যাপারটা নজরে পড়তে থাকে। এবং ওর মা প্রথমে যখন ওর বাবাকে বলে যে এই বিষয়টা পূর্ণিমা অমাবস্যাতেই হচ্ছে, ওর বাবা যথারীতি বিশ্বাস করে না। কিন্তু তারপর ওর বাবাও, মানে ব্যাপারটা ওরা না, মানে যখন ওদের মাথায় এসে যায় তখন ওরা প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় খুব কনসাস থাকতো, এবং দেখছে হ্যাঁ সত্যি সত্যিই তাই হচ্ছে। এবং তিয়াশার ক্ষেত্রে যেটা হলো, ও মাঝে মধ্যেই অদ্ভুত টাইপের ছায়া দেখতো, একটা লম্বা ছায়া কিছু একটা দেখতো। বাট সেই সময় ছোট হলেও ও কিন্তু বুঝতে পারতো এই যে ছায়াটা ও দেখছে এটা খুব একটা স্বাভাবিক নয়। মানে ঘরে হয়তো যদি কোনো একটা জিনিস থাকে, সেখানে একটা আলোর পথে বাধা সৃষ্টি হয়ে ছায়া হলো, সেটা এক জিনিস, বাট ও পরিষ্কার বুঝতে পারতো ও যে ছায়াটা দেখছে সেই ছায়াটা পড়ার মতো কিছুই কিন্তু ওখানে নেই।
এইটা ওর কিন্তু মানে বেশ ভয় লাগে। এবং ওই যে বললাম যে প্রথমবার যখন ওই জিনিসটা দেখেছিল ওর মাকে কিন্তু জানিয়েছিল, বাট ওর মা না ব্যাপারটা বুঝতে পারেনি। ওর মা বলেছে না না তুমি ভুল দেখেছো, তুমি ভুল বুঝেছো। এবং একদিন ও ছাদে গেছে, ওর মায়ের সাথেই ছাদে গেছে কাপড় মেলতে, সেম জিনিসটা হয়। ও দেখা একটা ছায়া ওর দিকে এগিয়ে আসছে এবং ও খুব ভয় পেয়ে যায় সেদিন। ভয় পেয়ে ওর মাকে একদম ছাদেই ওর মা এক জায়গায় কাপড় মেলছে আর ও ছাদেরই অন্য দিকটায় ছিল। এবং ও হঠাৎ করেই দেখে যে একটা ছায়া ওর দিকে এগিয়ে আসছে ভর দুপুরবেলা। এবং ওর ভয় পেয়ে ওর মায়ের কাছে চলে এসে ওর মাকে জড়িয়ে ধরে। এবং ওর মাও ব্যাপারটায় যখন ওই দিকটা তাকায়, ওর মা দেখছে যে ওখানে ওই যে বললাম যে প্রচুর কাক আসতো, তো সেই কাক সেই সময় ছিল না, কিন্তু ওই কাককে তাড়ানোর জন্য একটা করে বড় লাঠি, 2-4টে লাঠি রাখা থাকতো আর কি। তো ওর মা দেখছে যে লাঠিটা না নড়ছে, মানে অ্যাজ সাচ যেন ওই লাঠিটাকে কেউ নাড়িয়ে দিয়েছে। তো সঙ্গে সঙ্গে ওর মা ওকে জিজ্ঞেস করে যে তুই কি লাঠিটাকে ধরেছিলি? বলছে না মা আমি ধরিনি, কিন্তু ওইখানে একটা ওরকম বড় ছায়া ছিল। এবার ওর মা এগুলো প্রথম বিশ্বাস না করলেও তখন সেই দিন থেকে কিন্তু ওর মা ভীষণ ভয় পেয়ে যায় এবং উনি কিন্তু ওনার মা মানে মেয়ে যেটা বলে সেটাকে কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করেন, কারণ ওনারও মনে হয় যে কিছু তো একটা ব্যাপার আছে। এবার এদিকে ওই লোকটা তো টাকা পয়সা নিয়ে মানে সে আর ওইখানে পয়সা মানে বেচতে আসতো না। এবার যেটুকু ওর বাবা খবর পেয়েছিল যে লোকটা আর কি চিকিৎসা করাতে, যেহেতু আগে বলেছিল যে ওর ভাগনাকে চিকিৎসা করাতে নিয়ে যাবে, তো ওর বাবা ভাবে যে সেখানে হয়তো দক্ষিণ ভারতে গেছে চিকিৎসা করাতে। তো এরকম টুকটাক বিষয় বাড়িতে চলছে। এবার একদিন যেটা ঘটে সেটা হচ্ছে যে ওর বাবা ওরকম রাতের বেলা বাড়ির সদর দরজায় ওরকম ঠকঠক ঠকঠক আওয়াজ পেয়েছে। এবার সদর দরজাটার ঠিক পাশেই ওদের একটা ছোট ঘর ছিল এবং সেই ঘরটাই স্টোর রুম টাইপের একটা ঘর ছিল। এবং যেহেতু পুরনো বাড়ি, তো বাড়ির কিছু ভাঙাচোরা জিনিসপত্র ওইখানটায় থাকতো, কিন্তু সেই জায়গাটা ওর বাবা যখন বাড়িটা কেনে তখন বেশ কিছুটা পরিষ্কার করে দিয়েছিল, বাট স্টিল ওখানে 2-4টে ভাঙা জিনিসপত্র ছিল। এইবারে যেটা হয়, তো ওর বাবা মানে দরজা খুলেছে, দেখছে যথারীতি কেউ নেই। তো ভাবছে যে ব্যাপারটা কি হলো, আমি আওয়াজ পেলাম, কাউকে দেখতে পাচ্ছি না, ওনার বেশ বিষয়টা একটু অদ্ভুত লাগে। যাই হোক এটা গেল। তো ওর বাবা যখন দরজাটা বন্ধ করে টার্ন নিয়েছে তখন দেখছে মানে শুনতে পাচ্ছেন উনি যে পাশের যে ওই স্টোর রুম মতো যে ঘরটা ছিল সেই ঘরটা থেকে মানুষজনের মানে বলতে পারে ওই 3-4 জনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে এবং খুব আস্তে আস্তে ফিস করে খুব ফ্যাঁসে গলায় কথা বলছে এবং সেটা মহিলা কণ্ঠ পরিষ্কার বোঝা যাচ্ছে, ওখানে 2টো মহিলা কণ্ঠ তো আছেই। এবার ওর বাবার না মানে খুব অবাক লাগে, আর ওই স্টোর রুমটা খুব একটা বড় না। তো ভাবছি যে ওখানে কি কেউ লুকিয়ে ঘাপটি মেরে আছে, পুরনো বাড়ি আর অত বেশি আলোপত্রও নেই আর গ্রামের মধ্যে, তো বুঝতেই পারছেন। তো ওর বাবার একটু ভয় লাগে, তো তারপরে ভাবলো যে না বিষয়টা তো একটুখানি দেখতে হচ্ছে, এরকমভাবে কথা বলছে কারা, তাহলে কি ভিতরে কেউ আছে। তো উনি কি করেছে, ওখানে ওই দরজাটাকে আস্তে করে খুলেছে এবং আস্তে করে যখন উনি খুলেছে তো ওইখানটায় না মানে একটা সদর দরজার ওখানে একটা হালকা টিমটিমে আলো ছিল। তো সেই আলোটা খুব যে জোরালো আলো তা নয়, আবার একদম যে নিভু নিভু কিছুই দেখা যাচ্ছে না সেরকমও নয়। তো উনি যখন দরজাটা খোলেন এবং খুলে উনি যা দেখেন সেটা ওনার কাছে মানে চমকে যাওয়ার মতো। উনি দেখছেন যে ওই ঘরটার মধ্যে একটা নয়, 2টো নয়, 3টে নয়, 4-4টে বড় বড় একদম লম্বা লম্বা ফনা তুলে আছে এরকম সাপ, 4-4টে এরকম ফনা তোলা সাপ। এবং ওই সাপের মধ্য থেকে, ওই সাপ 4টির মধ্য থেকে একটি সাপের গলা থেকে রীতিমতো একটা মহিলা ফ্যাঁসে কণ্ঠ মানে একটা গলা শোনা যাচ্ছে, যেটা মানে একটা সাপের মানে মুখ থেকে ওরকম গলা পাওয়া যাচ্ছে, একদম মহিলা কণ্ঠ। এটা যখন উনি শোনেন মানে উনি নিজে থেকে শুনছেন, মানে কি বলছে কি না বলছে সেটা আর উনি অতটা বুঝতে পারেনি, কারণ উনি এরকম একটা কিছু দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। এবং একদম মহিলা কণ্ঠে স্পষ্ট বলছে যে কিরে কে এসছিস, দরজায় কে, এরকম করে বলছে। আর বাকি আরো কিছু বলেছে সেটা উনি অতটা বুঝতে পারেনি। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, মানে 4-4টে ওরকম ফনা তোলা সাপ গুটি পাকিয়ে রয়েছে। উনি ধরাস করে দরজাটা বন্ধ করে উনি মানে ঘরের ঢোকার যে
কাঠের দরজা ছিল, সেটাকে খিল দিয়ে উনি ঘরে চলে আসেন। এবং ঘরে চলে এসে উনি মানে প্রচণ্ড ভয়ে বলছে যে একবার দেখো তো এই বাড়িতে প্রচুর সাপের বাসা রয়েছে, এরকম ভিতরে সাপ রয়েছে ফনা তোলা, এরকম 4-4টে বড় বড় সাপ। তো ওর মাও খুব অবাক হয়ে গেছে, তিয়াশাও তখন ছোট বা বুঝতে পেরেছে, জেগেছিল যে এরকম সাপ আছে এরকম বলছে। তো সবাই বাড়িতে খুব মানে ভয় পেয়ে যায়, খুব স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা, কারণ এরকম সাপের মানে আস্তানা যাকে বলে বাড়ির মধ্যে, যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে সাপ ঢুকে আসতে পারে। আর মানে পুরো বিষয়টা ওদের কাছে না প্রচণ্ড ভয়ের লাগে। তো সকাল হতেই ওর বাবা গ্রামের একটা লোককে এনেছে, বলেছে যে আপনি একটু পরিষ্কার টরিষ্কার করে ঘরের আশেপাশে, বাড়ির চারপাশে একটু আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে ওই কার্বলিক অ্যাসিড যে দেয়, উনি বলছেন যে আপনি ওগুলো দিয়ে পরিষ্কার করে দিন। তো তখন যে লোকটা ওই কাজটা করছিল, সেই লোকটা না কাজ করতে করতে বলছে যে বড়বাবু একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। বলছে আপনি আর বাড়ি পেলেন না কেনার মতো, মরার বাড়ি কিনেছেন আপনি। তখন বলছে মরার বাড়ি মানে? বলছে যে যার থেকে তুমি বাড়িটা কিনেছো ও তো মরে গেছিল, ও মরে আবার বেঁচে উঠেছে। বলছে কি বলছো এসব উল্টোপাল্টা কথা? বলছে হ্যাঁ, ওর বয়স কম কিছু না হলেও 150 হবে। এবার লোকটা বৃদ্ধ ঠিক আছে, কিন্তু বলে 150 বছর বয়স, সেটা কিন্তু ওনাকে দেখে বোঝার কোনো উপায় নেই। তো তখন বলছে কি বলছো, 150 বছর আবার কোনো মানুষ এভাবে বাঁচতে পারে নাকি? উনি নিজে হেঁটে চলে বেড়াচ্ছে, কাজ করছে, ওনার মেয়ের বিয়ে দিয়েছে। বলছে কি বললেন দাদা? বড়বাবু মেয়ের বিয়ে দিয়েছে? ওর তো বিয়েই হয়নি, ওর 3 কুলে কেউ নেই, ওর এক কাকা ছিল, সেই কাকা কি সব মানে সাপ খোপ নিয়ে নাকি কি নাকি সাধনা করতে পারে গ্রামের তো গ্রামের লোকেরা তো অতটা বুঝতে পারতো না। তো ওরা ভাবতো যে হয়তো মানে এ কিছু সাধনা ঠাধনা করে, কিন্তু এক্স্যাক্ট কি করতো সেটা বুঝতো না। আর ওই যে ওই লোকটার কাকা ছিল, সেই কাকা কি করতো নাকি হাতে গলায় পায়ে মুখে সাপ জড়িয়ে থাকতো নাকি। এবং অনেকেই প্রথমে ওকে না পাগল ভাবতো। মানে ওই লোকটা বলছে ওনার ছোটবেলার কথা, মানে উনি ছোটবেলায় এগুলো দেখেছিলেন। আর যে লোকটাকে ডেকেছে সেই লোকটার প্রচুর বয়স। বলছে ওরকম করে সাপ জড়িয়ে থাকতো, এবং পুরো বাড়ির মধ্যে সাপ গিরগিটি এই ধরনের প্রচুর প্রাণী নিয়ে উনি নাকি কিছু একটা করতেন। এবং একে মানে এই যে লোকটার থেকে তিয়াশার বাবা বাড়িটা কিনেছিল, ওই লোকটাই একমাত্র এর সাথে থাকতো। মানে একটা বয়সের পরে, হয়তো ওই 7-8 বছর 9 বছর বয়স থেকে এর কাছে এসেছিল, এবং এ ওকেই মানুষ করেছে আর কি। তো এ নাকি একবার সাধনা করতো, এবং সেই সাধনা করতে করতে এ নাকি বছর 10 আগে মারা গেছিল, এবং গ্রামের লোকজন এসে গেছিল যে মারা গেছে, তাকে এবার নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে, পোড়ানো হবে। তো সেইখানে নাকি ওই বুকের উপরে সাপ দিয়ে 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 মন্ত্র পড়ে সাপ দিয়ে তাকে নাকি বাঁচিয়ে তুলেছিল। এবং সেই জিনিসটা গ্রামের 7-8 জন নিজের চোখে দেখেছে, যে লোকটা মারা গেছিল, ওর ওই যে কাকা ছিল, সেই কাকা তখন প্রচুর বয়স হয়ে গেছে, তো সে ওকে বাঁচিয়ে দিয়েছিল। এবং ফলে ব্যাপারটা অনেকের মুখে ছড়িয়ে পড়ে যে এরকম লোকটা মরে গেছিল। তো তারপরে আর কি লোকের মধ্যে একটা গ্রামের লোক, বুঝতেই পারছেন, একটা ভয় ভীতি চলেই আসে। তো তারা তখন এই বাড়িটাকে এবং ওদেরকে একটু এড়িয়ে এড়িয়ে চলতো। বলছে যে ওরা তো দিনের পর দিন রান্নাও করতো না, খেতও না, কি করে যে বেঁচে থাকতো তাও জানি না। তারপরে ফল ঠল নিয়ে ব্যবসা করা শুরু করে, সেও তো এমন কিছু না, ঘুরে ঘুরে ফল বিক্রি করে আর পয়সাই বা হয়। তখন বলছে আমাকে তো এরকম বলেছিল যে ওর মেয়ে আছে, ভাগনার চিকিৎসা করাবে। বলছো 3 কুলে কেউ নেই। এবার ওর বাবা না খুব চিন্তায় পড়ে যায়, এবং ওর বাবা ভাবতে থাকে যে আমাকে যে ইনফরমেশনটা দিল সেটা হতেও তো পারে মিথ্যে, হতেই পারে যে বলেছে সে হয়তো নিজেই জানে না। তো উনি তখন কি করে, গ্রামের আরও 2-4 জনের সাথে কথা বলে। এবার আরও যারা লোকের সাথে কথাবার্তা বলেছে তারা সকলেই বলে যে ওর কোনো বিয়ে হয়নি, ওর 3 কুলে সত্যিই কেউ নেই। ওর সেই কাকা ছিল, এটা সত্যি কথাই, ওই কাকা ছিল, এবং তিনিই বাড়িটা ওনাকে দানপত্র করে গেছিলেন। এবং সত্যি কথা বলতে কি, তিয়াশা যেটা লিখেছে যে ওর বাবা খুবই স্বল্প মূল্যেই বাড়িটা পায়, ফলে টাকা পয়সা নিয়ে যে কিছু একটা অসুবিধে ছিল তা নয়। কিন্তু ওনার খুব অদ্ভুত লাগে যে বাড়িটা তাহলে এভাবে দিয়ে গেল, তাহলে বাড়িটার মধ্যে কি কোনো রহস্য আছে? এবং দিন দিন ওই যে উপদ্রবগুলো, ওই কখনো দরজায় কেউ ঠোকা মারছে, এবং প্রচুর সময় মানে একটা মহিলা কণ্ঠ পাওয়া যেত ঘরের মধ্যে। মানে ঘরে হয়তো ওরা সবাই মিলে বসে আছে, কি খাওয়া দাওয়া করছে, হঠাৎ করে মনে তো পাশের ঘরে কোনো মহিলা কণ্ঠে একটু ফ্যাস ফ্যাসে আওয়াজে কেউ কথা বলছে, কি বলছে সেটা সবসময় বোঝা যেত না, বাট কেউ কথা বলতো।
এবার ওই বাড়ি তো একদম আগাগোড়া আবার নতুন করে পরিষ্কার করা হলো, মানে বাড়ির আশেপাশে সব জায়গায় ওই কার্বলিক অ্যাসিড দিয়ে 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 আর কি রাখা হলো যাতে সাপের উপদ্রবটা কমে। কিন্তু কোনোভাবেই না, মানে সাপকে তার মানে ঘরের ভিতরে হয়তো ঢুকতো না, কিন্তু একদিন হয়তো ওর মা ছাদে গেছে, গিয়ে দেখছে যে ওরকম সাপ মানে জাস্ট গা দিয়ে নেমে চলে গেল। আর তিয়াশা যেটা দেখতো মাঝে মধ্যে ওই লম্বা লম্বা ছায়া দেখতো, কিন্তু সেই ছায়াটা যে কোথা থেকে সৃষ্টি হচ্ছে কি হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারতো না। আর ও ছোট ছিল, ও না খুব কাঁদতো ওই ছায়া থেকে, খুব কাঁদতো। এবার এভাবেই দিনের পর দিন চলছে চলছে এবং আস্তে আস্তে না ওদের খুব ভয় লাগতে থাকলো বাড়িতে। এবার মানে ও যা ওর বাবা সেভিং করেছিল সেই পুরো টাকাটা দিয়ে ওই বাড়িটা কেনা হয়েছে, কিন্তু বাড়িটা অনেক বড় সড়ো, সবই ঠিক আছে, কিন্তু ওই বাড়িটা না মানে দিনের বেলা তাও একরকম, দিনের বেলা ওরকম গা ছমছমে পরিবেশ বা কিছু ভৌতিক ঘটনা ঘটছে এরকম কিছু দিনের বেলাটা কিছু ফিল করা যেত না। বাট রাত হলে রাতের বেলা কিন্তু ওই বাড়ি অন্য রকমের হয়ে যেত। এবং তিয়াশা বলছে যে ওদের মানে উপরটায় না কড়িবর্গা ছিল, তো কড়িবর্গার উপরে মাঝে মধ্যেই মানে এমন মরমর করে আওয়াজ হতো মনে হতো এক্ষুনি ভেঙে পড়বে, এইরকম টাইপের হয়ে যেত। তো খুব মুশকিল, কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারছে না, এবং গ্রামের লোকেরা অনেকেই বলছে আপনি কেন এই বাড়ি কিনেছেন। এবার মাঝখানে ওর বাবা ভাবলো যে ঠিক আছে যা হবার হয়ে গেছে, আমি যে টাকায় কিনেছি আমি যদি সে টাকাও পেয়ে যাই আমি বাড়িটা বিক্রি করে দেব। অদ্ভুতভাবে যেদিন থেকে ওর বাবা ভাবলেন যে বাড়িটা বিক্রি করবে সেদিন থেকে প্রথম তিয়াশা অসুস্থ হয়ে পড়লো, প্রচণ্ড জ্বর, ওকে শহরে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখানো হলো, ডাক্তারে কিছুদিন তত্ত্বাবধানে থাকলো, কোনো রকমে সুস্থ হলো, বাড়িতে এলো। আচ্ছা, মানে ব্যাপারটা থুতিয়ে গেল, বাড়ি বেচার যে ইনিশিয়েটিভ নিয়েছিল সেটা হলো না। আবার যখন কিছুদিন পরে সব কিছু ঠিকঠাক হলো ওর বাবা ভাবলে এবার আমি বাড়িটা বেচবো। হঠাৎ করে কোনোখানে কিছু নেই, ওর বাবা এমনভাবে পড়ে গেলেন, মানে ওই বাড়ির মধ্যেই বাথরুম থেকে বেরোতে গিয়ে এমনভাবে পড়ে গেলেন, কোনো কিছু ভাঙেনি কিন্তু সারা শরীরে বিষ ব্যথা হয়ে গেল। আবার শহরে যেতে হলো, কারণ ওখানে তখন ভালো কোনো কিছু মানে মেডিকেল ব্যবস্থা সেরকম ভালো ছিল না। তো ওখানে গেল, গিয়ে ওখানে চিকিৎসা করালো, ডাক্তারবাবু দেখে বললেন আপনার কিছু ভাগ্য ভালো ভাঙেনি, কিন্তু আপনাকে একটু রেস্টে থাকতে হবে। যাই হোক, কাজকর্ম সব বন্ধ, রেস্টে থাকা হলো, এরকমভাবে আর কি চলতে লাগলো। এবং তারপরে আবার যখন সব কিছু ঠিকঠাক হয়, আবার যখন ওর বাবা ভাবলো যে এবার বাড়ি বেচবো, তখন ওর মা অসুস্থ হয়ে গেল। এবং ওর মা কিভাবে অসুস্থ হয়েছিল সেটাও কিন্তু খুব অস্বাভাবিক। সেটাও লিখেছে যে ও আর কি ওর মা বাড়িতে ছিলেন, রান্না করছিলেন দুপুরবেলা, এটা কিন্তু কোনো রাতের বেলা নয়, সন্ধেবেলা নয়, একদম দুপুরবেলা। হঠাৎ করেই উনি ঘুরেই দেখেন যে একটা ছায়া ওনার উপরে এসে, মানে একটা হয় না যে আপনি একটা ছায়া আপনার গায়ের উপরে পড়লো, একদম সেরকম একটা ছায়া এসে মনে হলো ওর মায়ের গায়ের উপরে পড়লো। এবং তারপরে ওর মায়ের না আর কিছু মনে নেই, উনি কিছুটা সময়ের জন্য খুব সম্ভব জ্ঞান হারিয়েছিলেন, এবং জ্ঞান হারানোর পরে উনি যখন জ্ঞান ফিরে পেলেন তখন উনি দেখছেন যে ওনার বা হাতটা কাজ করছে না, মানে বা হাতটা পুরো একদম ওঠাতেই পারছে না। তো কোনো রকমে উনি উঠে বসলেন, কিন্তু বা হাতে কোনো সেন্স পাচ্ছে না। আবার তাকে নিয়ে ছোটা হলো শহরে, ডাক্তার দেখালো, ডাক্তার তো প্রথমে বুঝতেই পারছে না যে একটা সুস্থ সবল মানুষ সে কি করে এরকম হতে পারে, তার হঠাৎ করে বা হাত কাজ করা বন্ধ কি করে করলো। এটা তো খুব অস্বাভাবিক বিষয় না যে একটা মানুষ তার সব কিছু ঠিকঠাক আছে হঠাৎ করে তার হাত কাজ করা বন্ধ করে দেবে, দিস ইজ কোয়াইট অ্যাবনর্মাল। তো সেই অ্যাবনর্মাল ব্যাপারই হলো, অনেক ডাক্তার ফাক্তার দেখানো হলো, তো ডাক্তাররা তো কিছুই করতে পারলো না। তো তখন ওর মামা বাড়ি থেকে ওর মাকে নিয়ে যায়, সেখানে একজন আর কি হয় না, মানে আগেকার দিন এগুলো বেশি দেখা যেত, যারা স্বপ্নে ওষুধ পেত, মানে জন্ডিস বলুন, জ্বর বলুন, হাত ভাঙা পা ভাঙা, এরকম অনেকে না শিকড় দিত, স্বপ্নে ওষুধ পেত। তো সেরকম একজনের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি নাকি স্বপ্নে ওষুধ পান এবং দেন। সে তখন ওর মাকে দেখে বলেছিল যে আপনার এইটা সারবে না, কোনো ওষুধেই সারবে না, আপনারকে একটা তাবিজ দিচ্ছি, সেই তাবিজ আপনি যদি বাহাতে 1 মাস পরে থাকতে পারেন, মানে অনেক বাধা আসবে, মানে এরকম হতে পারে যে তাবিজটা আপনার খুলে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা আছে, এবং এটাও হতে পারে যে আপনার ওই জায়গাটা খুব চুলকবে বা খুব জ্বালা করবে, মনে হবে একটানে খুলে ফেলে দিই। যাই হোক না কেন
একটা মানে 3-4টে মোটা মোটা সুতো দিয়ে বলছে আপনি এটা বেঁধে থাকুন, এটা আপনাকে কেউ ক্ষতি করেছে, কিছুর একটা বিষ লেগেছে আপনার। মানে প্রবল যদি কোনো বিষ মানুষের শরীরের কোনো একটা পার্টিকুলার অর্গানে যদি লাগে তো সেই অর্গানটা তো কাজ করা বন্ধ করে দেবে। এবার ওর বাবার না ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে শুনে, যে এটা আবার কীরকম কথা। যাই হোক, তো কিছু মানে বলার তো আর নেই। তো তখন দেখছে যে সমস্ত জায়গায় ডাক্তার পদ্দি দেখিয়ে কিছুই হলো না, তো তখন ওরা সেটাই করে। এবার সত্যি সত্যি ওর মা ওই তাবিজটা পড়েন, পরে কিছুদিন উনি বাপের বাড়িতে থাকেন, তারপর ওর পরীক্ষা ছিল তো সেই জন্য উনি আসেন। তো আসার পর থেকে দেখছে যে ওই যে জায়গাটা তাবিজ পড়েছে সেই জায়গাটা নয় প্রচণ্ড চুল করছে, নয় প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি ছিঁড়ে ফেলে দিই, মানে পুরো কাঁদতেন উনি, মানে এত কষ্ট হতো ওই তাবিজটা পড়ে থাকতে। কিন্তু মানে দাঁতে দাঁত চেপে রাতের পর রাত ওর মায়ের ঘুম হতো না, তবুও উনি ওই তাবিজটা খোলেননি, উনি তাবিজটা পড়েছিলেন। এবং তারপর 1 মাস পরে সত্যি সত্যি কিন্তু ওনার হাতে আস্তে আস্তে সার আসা শুরু করে এবং আস্তে আস্তে ওনার হাতটা আবার স্বাভাবিক হয়ে যায়। তো এরপরে তো ভাবছে যে না এই বাড়িতে আর থাকাটা তো ঠিক নেই, এবার যদি মেয়ের উপরে আবার কোনো প্রভাব আসে। তো ওর বাবা না অদ্ভুতভাবে বহু রকম চেষ্টা করতে থাকেন, মানে অনেককে বলেন যে না হলেও অনেককে বলে কয়ে যে বাড়িটা বেচবো, কিন্তু এত অদ্ভুত বিষয় যে উনি বাড়িটা কোনোভাবে বেচতেই পারছিলেন না। একবার একজনকে উনি বেচার কথা বলেছিলেন, কথা ঠিকও হয়, সে একটা শহরেরই লোক, সে বাড়িটা কিনতে আর কি প্রস্তুত হয়। অদ্ভুতভাবে ওই লোকটার বাবা মারা যায়, যে লোকটা আর কি কিনবে তার বাবা মারা যায় এবং সে প্ল্যানটা ড্রপ করে দেয়, বলে যে না আমার এখন আর সেই অবস্থা নেই যে আমি বাড়িটা কিনবো, আমার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবং এরকম একবার নয় 3বার মানে পুরো বাড়ি কেনা সমস্ত মানে একদম প্ল্যান হয়ে গেছে, বাড়ি হ্যান্ডওভার হবে, লেখাপড়া হবে, ঠিক তার আগের দিন যে কিনছে তার বাড়িতে কিছু না কিছু একটা মানে এমন জিনিস হয়ে যাচ্ছে, এমন ঘটনা ঘটে যাচ্ছে যে সেই কেনাটা আর হচ্ছে না। তো তারপরে লাস্ট যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বেচতে যাওয়ার সময় ওর বাবা আবার খুব অসুস্থ হয়ে পড়ে। তো তখন ওর মা বলে যে ঠিক আছে আর বেচার দরকার নেই, বাড়িটা যেমন আছে থাক। ওরা তারপরে ওর মানে ওদের যে এমনি বাড়ি আদি বাড়ি সেখান থেকে ওর বাবা গাড়ি কিনে নেয়, যাতায়াত করতো যেহেতু ডিস্টেন্স আছে। তো এখনও ওই বাড়িটা রয়েছে, ওইভাবেই রয়েছে, কিন্তু কেন যে কিছু করা যাচ্ছে না সেই রহস্য আজও উদ্ঘাটন হয়নি। এবং সত্যি ওরা খুব সমস্যার মধ্য দিয়ে দিন কাটিয়েছিল, যতটা দিন ওখানে ছিল প্রত্যেক দিনই মানে লাস্টের দিকে আর কি ও যেটা লিখেছে যে প্রত্যেক দিনই ওদের কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু অশান্তি বাড়তে হতোই, এবং সেটা খুব অদ্ভুত রকমের। আর অনেক কিছু করেও ওই বাড়িতে কিন্তু সাপ মুক্ত করা যায়নি। আর যেই আসতো সে বলতো দেখুন এগুলো তো বাস্তু সাপ হতে পারে, এই সাপকে মারা যাবে না। তো এভাবেই চলেছে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।